আজকের এপিসোডটা আমি শুরু করছি একটা ইমেল দিয়ে, এবং যিনি আজকের এই ইমেলটা করেছেন তিনি কিন্তু খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, বলা যেতে পারে তার পুরো পরিবার যাচ্ছে। তো ইমেলে উনি লিখেছেন যে ওনাদের বাড়িতে ওনারা 3 জন সদস্য বর্তমানে, উনি, ওনার বোন এবং ওনার মা। তো যে দিদি ইমেলটি করেছেন তিনি জানিয়েছেন যে তার বাবা আজ থেকে 4 বছর আগে মারা গেছেন। ওনার বাবা যে খুব উচ্চ পদে বা খুব ভালো চাকরি করতেন সেরকম কিছু নয়, তো সামান্য সেই জায়গা থেকে একটা পেনশনের টাকা আসে, সেটা প্রত্যেক মাসেই আসে। এবং ওনার বাবা মায়ের লেট ম্যারেজ হয়েছিল। এবার তারপরে ওনারা 2 বোন পরপর হন। এবার এই যে দিদি যিনি ইমেলটি করেছেন তিনি জানিয়েছেন যে তিনি বর্তমানে ওনাদের বাড়ির আর কি একমাত্র আর্নিং মেম্বার, আর ওনার বাবার যেটুকু পেনশন আসে সেটুকুই। তো উনি ঠিক করেছেন যে উনি বিয়ে থা করবেন না, কিন্তু ওনারা চাইছেন যে ওনার বোনের বিয়েটা ভালো করে দিতে। ওনার বোন সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু এখনো অবধি সেরকম কিছু হয়ে ওঠেনি। আর এমনি টুকটাক হাত খরচা চালানোর জন্য ওনার বোন টিউশন করে, এবং টুকটাক কিছু হাতের কাজও উনি জানে, তো সেগুলো করে। তো ওনার মা এবং এই ম্যাডাম যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন তারা চাইছে যে তাদের বোনের বিয়েটা হয়ে যাক। এবার ওনাদের যে পরিবারের যে আর্থিক আর কি অবস্থা সেটা কিন্তু খুব যে ভালো সেটা নয়, ওনাদের নিজেদের বাড়ি, বাট ওই যে বললাম যে একদম ছাপোষা মধ্যবিত্ত একটা পরিবার। এবার এই ম্যাডাম বিয়ে করবে না, তো ওনার বোন পড়াশুনো জানে, এবং আজ না হোক কাল কিছু একটা ওনার বোন করে নেবে সেটাও একদম নিশ্চিত। তো ওনারা ওনার বোনের জন্য ছেলে দেখা শুরু করে। এবার বুঝতেই পারছেন যে অ্যারেঞ্জ ম্যারেজ, সেখানে কোনো ছেলেপক্ষ তাদের বাড়িতে আসছে, মেয়ে দেখতে আসছে, কখনো পছন্দ হচ্ছে না, এরকম করে চলছিল। তো আজ থেকে 7-8 মাস আগে একটি ছেলের পরিবার ওনাদের বাড়িতে আসে ওনার বোনকে দেখতে। এবার তারা যখন ওনার বোনকে দেখতে আসে তাদের বেশ ভালো লাগে, পছন্দ হয়, এবং তারা সে কথা জানিয়েও দেয় যে আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। এবার ঘটনা হচ্ছে যে এর আগে যত সম্বন্ধ এসেছিল সেই সম্বন্ধগুলো কিন্তু কোনো পক্ষের ভালো লেগেছে, হয়তো ওদের ভালো লাগেনি, বা মানে এরকম হয়েছে যে উল্টো পক্ষের ভালো লেগেছে, বা এদের ভালো লাগেনি, বা এদের ভালো লেগেছে ওদের ভালো লাগেনি, এরকম চলেছে। কিন্তু এই একটা প্রথম ছেলেপক্ষ ছিল যাদের ভালো লাগে ওদের বোনকে, এবং ওদের বোনের ফ্যামিলি মানে এই ম্যাডামদের ফ্যামিলি তাদেরও ভালো লাগে। তো কথা এগোতে থাকে। এবার এর মাঝখানে 3বার ছেলের বাড়ির লোক এসেছে, তাদের বাড়ির আরও আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। এবং যেদিন পাকা দেখা হবে এবং মানে ডেটও ফাইনাল হবে সেদিনকে ওদের বাড়িতেও মানে ম্যাডাম এবং ওনার মা একজন ঠাকুরমশাইকে ডেকেছেন, ওনার মাসি, মেসোমশাই, ওনার এক দাদা, তারাও এসেছে। এবার ছেলের বাড়ির থেকে 9 জন মতো দেখতে এসেছে, মানে পাকা কথা হবে, ডেট ফাইনাল হবে এরকম, মানে মোটামুটি একটা ফোনে ডেট কি হতে পারে না হতে পারে এরকম 2-3টে ডেট ওরা কথাও বলে রেখেছিল, এবং সেটাই ফাইনালাইজ হবে। এবার যেদিন ওই আত্মীয় স্বজন নিয়ে প্রায় 9 জনকে নিয়ে ছেলের বাড়ির লোক আসে, ছেলে নিজেও আসে, তো কথাবার্তা হচ্ছে, একটা খুব আনন্দের পরিবেশ, ওরাও চাইছিল যে ওদের বোনের বিয়েটা হয়ে যাক। তো হঠাৎ করেই ছেলের মা যিনি সে বলে যে সব কিছুই তো হয়ে গেল, এবার আপনাদের মেয়ে, আপনারা তো বিয়েতে যা আপনাদের সামর্থ্য সেটা তো দেবেনই, তার সাথে আপনারা কিন্তু একটু দেখবেন আমাদের তো বেশ অভিজাত ফ্যামিলি, তো আপনাদেরকে এই গয়না, মানে একটা বেশ ভালো রকমের মোটা ভারী অঙ্কের একটা গয়নার কথা বলে, এবং বলে যে আপনার মেয়েকে আপনি এই জিনিসটা দেবেন, ওই জিনিসটা দেবেন, এবং সেগুলো বেশ এক্সপেন্সিভ। এবার ঘটনা হচ্ছে যে এই যে একটা ওদের ডিমান্ড আছে সেটা কিন্তু এর আগে যে 3বার ওরা দেখতে এসেছিল, এটা 4র্থবার ছিল, ওরা কিন্তু বলেনি। এবং ফোনেও এই ম্যাডামের মায়ের সাথে ছেলের মা বাবা কথা হয়েছে, ছেলেটির সাথে মেয়েটির আর কি ওনার বোনের কথা হয়েছে, কোথাও কিন্তু এই জিনিসপত্রের কথা ওঠেনি। আর প্রথম দিন যেদিন আর কি দেখতে আসে সেদিনই ওরা বলে দেয় যে আমাদের কিন্তু মানে এই আর্থিক অবস্থা, আমরা এর মধ্য থেকেই বেস্ট ট্রাই করব। কারণ ওই যে বললাম ওনার বাবা 4 বছর আগে গত হয়েছে, তো সেখান থেকে একটা সামান্য টাকা পেনশন আসে, এবং ওনার বোন এই মুহূর্তে যে চাকরি করছে ভালো সেটাও নয়। আর এই যে ম্যাডাম যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি একমাত্র বাড়ির আর্নিং মেম্বার, সে ঠিকঠাক রোজগার করে, কিন্তু সংসারে তো অনেক খরচাপাতি থাকে, ওনার মায়েরও বয়স হয়েছে, তারও ওষুধপত্র অনেক সব কিছুই লাগে, তো ওদের পক্ষে না ওইটা অনেক বেশি হয়ে যাচ্ছিল।
এবার স্বাভাবিকভাবেই এই কথা যখন ওরা শোনে তখন ওরা একটু শকড হয়ে যায় যে এইসব আবার কি, এসবের তো কথা ছিল না, আমরা তো দেবো। তখন ওর মা বলেছে যে না, আমরা মেয়েকে দুটো হার, সোনার হার দেব, এরকম চুড়ি বালা সবই আমরা দেব, কিন্তু আপনারা যতটা ভারী ভারী বলছেন অতটা ভারী মানে গয়না দেওয়া আমাদের পক্ষে একটু কষ্টকর। আর আপনারা বলছেন আপনাদের প্রায় 150 জন গেস্ট আসবে, সেটা আসুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা বলছেন একটা ভালো বড় হোটেলে বিয়ের আসর বসাতে, সেটা আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যাবে, কারণ আমরা ভালো জায়গায় ভেবে রেখেছি, কিন্তু সেটা কোনো এরকম কোনো হোটেল নয়। এবার ছেলের বাড়ির লোক বলছে না এরকম করলে কি করে হবে, আমাদের ফ্যামিলির তো একটা স্ট্যান্ডার্ড আছে, তো এটা কিন্তু হবে না। এবার স্বাভাবিকভাবে এইসব কথাবার্তা যখন হচ্ছে, তো তখন ওনার যে মেসোমশাই ছিল আর যে দাদা ছিল, তারা একটু বেশি বিরক্ত বোধ করে যে বারবার এরকম করে কেন বলছে। মানে এটা নিয়ে তো পরেও কথা বলা যেত, তাই না? এবং এটা কারোর উপরে প্রেশার ক্রিয়েট করার মতো তো ব্যাপার নয়। তো ওনারা এটাই বলে যে আপনারা এবার একটু প্রেশার ক্রিয়েট করছেন মনে হচ্ছে, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা নিশ্চয়ই করবো, আমরাও চাই আমাদের মেয়ের বিয়ে ভালো করে হোক, আমাদের বাড়ির প্রথম এই মেয়ের বিয়ে আমরা ভালো করেই দেবো। তো তখন ওরাও একটু বিরক্ত হয়, ওরা বলে যে না, আপনাদের তো যেচে বলা উচিত ছিল যে আমরা এই করব ওই করব, এরকম নানান টাইপের কথা বলতে থাকে। এবং সেখানে একটা মানে মনোমালিন্য হয়, এবং এই বাড়ির লোক অর্থাৎ মেয়ের বাড়ির লোকেরা বুঝতে পারে যে ছেলের বাড়ির লোক বেশ একটু অফেন্ডেড হয়েছে, এবং তারা তখন বিভিন্ন মানে আর কি নাটক করতে থাকে। নাটক বলতে ওরা বলে যে ঠিক আছে, আমাদের তো 2-3টে ডেট তো আমরা জেনেই নিয়েছি, তো এই 2-3টে ডেটের মধ্যে একটা ডেট ফাইনাল হবে। এবং হঠাৎ করেই ছেলের যে বাবা, সে বলে যে আমার একটা কাজ আছে, তো সেই কাজটা কবে পড়ছে সেটা আগে আমাকে জানতে হবে, তারপর আমি বিয়ের ডেটটা ফাইনাল করব। এই বলে ছেলের বাড়ির লোক একটু তাড়াহুড়ো করেই ওখান থেকে বেরিয়ে যায়। এবং ওই যে মানে ঠাকুরমশাই এসে বসে রয়েছে, সব কিছু ফাইনাল হবে, বাট হতে হতেও যে হলো না, তাতে কিন্তু এই মেয়ের বাড়ির লোকেরা বেশ ভালোই বুঝতে পারলো যে এবার গন্ডগোল হবে, এরা এবার টালবাহানা করবে, কারণ আজকে ডেট ফিক্স হওয়ার কথা ছিল, ঠাকুরমশাই এসে বসেছিল, ওরা করলো না এবং ইচ্ছে করেই কাজের বাহানা দিল। তো যথারীতি সেটাই হলো, ওরা বাড়িতে গেল, তার 1 সপ্তাহ পরে ফোন করলো এবং ফোন করে বলে যে আমরা এখন ছেলের বিয়ে দিতে পারবো না, আমাদের এখন একটু সমস্যা তৈরি হচ্ছে, আপনারা মেয়েকে বসিয়ে রাখবেন, আপনারা মেয়ের বিয়ে দিয়ে দিন। এবার এটা শুনে যথারীতি ওনার মায়ের খারাপ লাগে, বলে যে কেন দিদি এরকম করে কেন বলছেন, সব কিছু তো ঠিকঠাকই চলছিল, আপনারা যা বলছেন আমরা সেভাবেই করার চেষ্টা করব, আমাদেরকে একটু সময় দিন, আমরা কালকে হঠাৎ করে বলেছেন তো, তাই আমরা একটু আকাশ থেকে পড়েছিলাম, আমরা চেষ্টা করছি। তো বলে না না না, সেরকম কোনো ব্যাপার না, আপনারা মেয়েকে বসিয়ে রাখবেন না, আমাদের ছেলেরও কিছু কাজ পড়ে গেছে, আমরা এখন বিয়ে থা নিয়ে ভাবছি না। তো এবারে ব্যাপারটা হয়েছে, যেটা ম্যাডাম লিখেছে, যে আমার বোন যে ছেলেটার সাথে কথা বলেছিল, আমার বোনেরও ছেলেটাকে বেশ ভালো লেগে গেছিলো। ও আর কি একটা স্বপ্ন, একটা মেয়ের ক্ষেত্রে যা হয়, তারও তো একটা মনে মনে একটা ইচ্ছে থাকে, একজনের সাথে কথা বললে তার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায়। তো ওর খুব খারাপ লাগে, এবং সেটা কিন্তু মেয়েটির মা মেয়েটির দিদি বুঝতে পারে, কিন্তু মেয়েটি কাউকে বলে না। তো ওরা এরপরে কিন্তু অনেকবার ছেলের বাড়ির লোককে ফোন করে বলতে থাকে যে ঠিক আছে, আপনারা যেভাবে বলছেন আমরা সেভাবেই করব। কিন্তু তারপরে ছেলের বাড়ির লোক আরও টালবাহানা করতে থাকে, এবং এই জায়গাটাতে এই ম্যাডাম তখন ব্যাপারটাকে স্টপ করে দেয়। ওনার মাকে বলে যে মা, এই বাড়িতে বোনের বিয়ে দিও না, এই বাড়িতে যদি বোন বিয়ে হয়ে যাও সুখী হবে না। এবার ওনার মাও ভাবে যে সত্যি তো, তখন বলছে যে দেখো আজকে এটা চাইছে, কালকে বিয়ের পরে যে অন্য কিছু ডিমান্ড করবেন না তারই বা কী গ্যারেন্টি আছে, তো এইভাবে বিয়ে দেওয়াটা খুব রিস্কি ব্যাপার হয়ে যাবে। এবার সবাই বুঝতে পারছে, মানে ওনারা তো ভালোই বুঝতে পারছে যে ওনার বোন কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারছে না, যে এই সম্বন্ধটা বিয়েটা কেটে গেল, এত দূর এগিয়ে গিয়ে কেটে গেল, যে কোনো মেয়ের ক্ষেত্রে খারাপ লাগারই কথা, তো ওনার বোনেরও খুব খারাপ লাগে, কিন্তু এখানে কিছু করার ছিল না। এবারে ওনার বোন ছেলেটাকে ফোন করে, মেসেজ করে, এবং ছেলেটার সাথে টুকটাক কথা হয়। এবার কী কথা হয়েছে না হয়েছে সেটা ম্যাডাম জানে না, তো উনি ওনার বোনকে সেভাবে সরাসরি হয়তো জিজ্ঞেস করেনি, কিন্তু যেটুকু আর কি বুঝতে পারে যে ছেলেটা মানে হয়তো এই বিষয়টাই ইনভলভড সরাসরি ছিল না, কিন্তু ছেলেটার পক্ষে কিছু করাও সম্ভব নয়। এবার ওর বোন আরেকটু কষ্ট পায়। এই ব্যাপারটা এবারই মিটে গেল, বুঝে গেল যেখানে বিয়ে থা হবে না, সবাই মিলে ওর বোনকে বোঝালো যে ঠিক আছে ছেড়ে দে, আমরা আরও সম্বন্ধ পাবো, নিশ্চয়ই সব কিছু ঠিকঠাকই হবে। এবার অনেক কষ্ট ওনার বোনকে একটু মানে সান্ত্বনা দেয়া গেছে।
কিন্তু অদ্ভুতভাবে উনি লিখেছে যে এরপর থেকে আমাদের বাড়িতে মানে এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনাগুলো না কারণ আমরা বুঝতে পারছি না। হঠাৎ করেই আমার বোন হয়তো অসুস্থ হয়ে যাচ্ছে, কোনোখানে কিছু নেই, বোন একদম সুস্থ সবল আছে, হঠাৎ করে সকালবেলা ঠিক আছে, সন্ধ্যেবেলা খারাপ হয়ে যাচ্ছে শরীর। সেটা নিয়ে 2 দিন চললো, ডাক্তারের কাছে যাওয়া হলো, ঠিকঠাক হলো, আবার 2 দিন পরে সেম জিনিস। কখনো ওনার মায়ের খুব অসুবিধে হয়ে যাচ্ছে, বাড়িতে হুটহাট আগুন লেগে যাচ্ছে বিভিন্ন জায়গায়, ছোটোখাটো ব্যাপার কিন্তু ঘটছে। এবং প্রথম দিকে বিষয়গুলো কাকতালীয় মনে হলে ওনারা এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে এই বিষয়টা কাকতালীয় নয়। কারণ ওই সম্বন্ধটা আসার পর থেকে ওদের বাড়ির যেন শান্তিটাই নষ্ট হয়ে গেছে, এবং ওনারা যে আরও সম্বন্ধ দেখবে সেই ইচ্ছেটাও যেন ওদের সবার মন থেকে চলে গেছে। মানে ওনার বোনও চাইছে যে ঠিক আছে ও হলে হবে, বিয়ে না হলে না হবে, মানে ওর বোনেরও ইচ্ছে নেই, ওর মাও কীরকম মূর্ছে গেছে। এবার এই ম্যাডাম বলছে যে আমিও সম্বন্ধ দেখছি, বোনের জন্য কথা বলে রেখেছি ঘটকের সাথে, কিন্তু এবার যেন আর কথা এগোচ্ছেই না। মানে কোনো একটা ঘটক হয়তো ফোন করে বলছে যে হ্যাঁ আমি এরকম ছবি নিয়ে আসছি, আমিও আপনার বোনের ছবি দেখিয়েছি, তাদের পছন্দ হয়েছে। এবার তার আসার কথা, কিন্তু সে আর আসছে না। তাকে যখন ফোন করা হচ্ছে, নয় সে ফোন তুলছে না, নয় সে বলছে না তার একজনকে পছন্দ হয়ে গেছে। মানে বিয়ের ব্যাপার আর এগোচ্ছেই না। এবং এই ঘটনা বিগত 5-5.5 মাস ধরে চলছে, একই বিষয় চলছে। উনি লিখেছেন যে ম্যাডাম কি হলো কিছু বুঝতে পারছি না, বাড়ির অবস্থাও ভালো নয়, মানে ওরা কি কিছু ক্ষতি করলো না কিছু হলো, কিছুই বুঝতে পারছি না ম্যাডাম, আপনি কি কোনোভাবে কিছু বলতে পারেন কি হতে পারে ঘটনাটা। তো বলছে যে বাড়িতে যে একটা পুজো আর্চা করবো, মানে সেটাও পারছি না। মানে ভাবছি হয়তো পুজো দেওয়া হবে, কিন্তু হঠাৎ করে এমন একটা কিছু ঘটে যাচ্ছে, এমন একটা কিছু হচ্ছে। মানে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি জানিয়েছেন যে আমারও কাজের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে আমার কাজের জায়গায়, ফলে সব কিছু মিলে আমরা সবাই খুব ঘেঁটে আছি। মানে আমরা হয়তো অতটা বড় লোক কোনোদিনই ছিলাম না, কিন্তু আমরা আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমরা নিজেদের 3 জনকে মানে আমরা একসাথে বেঁধে কোনো রকমে চলছিলাম, আমরা হাসি খুশি ছিলাম। কিন্তু যবে থেকে এই সম্বন্ধটা এসছে তারপর থেকেই আমাদের সব ওলটপালট হয়ে যাচ্ছে। তো উনি বুঝতে পারছেন না, উনি মানে হেল্প চাইছেন যে কী করা যেতে পারে, কিভাবে আমরা এই জায়গাটা থেকে বেরোবো। তো সত্যি বলতে কি দেখুন, আমি বারবারই বলি আমি এসবের এক্সপার্ট নই। তো আপনারা যারা আমাকে ভরসা করে এই ইমেলগুলো করেন, আমি তাদের সকলের কাছে খুবই থ্যাঙ্কফুল। এবার দেখুন, আমার যেটা মনে হয় আমি শুধু সেটুকুই আপনাদেরকে বলতে পারবো। বাকি আমাদের যারা অডিয়েন্স আছেন তারাও কিন্তু এক একজন যথেষ্ট বিদগ্ধ পণ্ডিত মানুষ আছেন, তো তারাও তাদের কমেন্ট অবশ্যই নিশ্চয়ই করবে, তো সেগুলো আপনি অবশ্যই চেক করবেন, আমি এটাই আপনাকে বলবো। তো ব্যাপার হচ্ছে দেখুন, একটা ঘটনা যখন এরকম ঘটে যে ঠিক আছে বিয়েটা ফিক্সড হতে হলো না, এটা কিন্তু সত্যি একটা শকিং বিষয়। এবং সেটা শুধুমাত্র মেয়েটি যার বিয়ে হতে যাচ্ছিল তার কাছে শকিং বলে শুধু তা নয়, পরিবারের বাকিদের কাছেও কিন্তু শকিং। আপনার মা আশা করেছিল, আপনি আশা করেছিলেন, তো আপনাদের মনটা খারাপ থাকবে, ভারী থাকবে, এটাই স্বাভাবিক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাধা বিপত্তি আসছে, এটা কিন্তু একটু সত্যিকারেরই অদ্ভুত বিষয় বলে আমার মনে হয়। তবে আপনারা একটা কাজ করুন, যতই বাধা আসুক আপনারা নিজেরা 3 জন স্টেডি থাকুন, মনটাকে শক্ত করুন। আর দেখুন, যখন আমাদের নিজেদের হাতে আর কিছু থাকে না, আমরা ভগবানের কাছে, আমাদের তো পুরোটাই তার উপরে, আপনারা সবটুকু ভগবানের শ্রীচরণে দিয়ে দিন, দেখুন তিনি কি করেন। আমার মনে হয় তিনি যা করবেন ভালোই করবেন। আর আপনারা যতই বাধা বিপত্তি আসুক বাড়িতে একটা পুজো দিন। আর আপনার বোনকে আর আপনার মাকে আপনি বোঝান যে এই রকম ঘটনা জীবনে ঘটতেই পারে, এরকম ঘটনা যে একেবারেই ঘটে না বা খুব রেয়ার তা কিন্তু নয়। বিয়ের ডেট ফিক্সড হয়ে ইভেন আমি এরকমও শুনেছি যে বিয়ের 2 দিন আগে বিয়ে ভেঙে গেছে, এরকমও কিন্তু ঘটনা ঘটে। বিয়ের দিন বিয়ে ভেঙে যায়, বিয়ে হয় না, এরকমও ঘটনা ঘটে। অবশ্যই এগুলো অনভিপ্রেত, বাট হয়, কিছু কিছু মানুষের সাথে তো এগুলো হয়, তাদের ভাগ্যে এই জিনিসগুলো ফেস করতে হয়। তো দেখুন, এরকম একটা সম্বন্ধ থেকে উনি যে বিয়ের সম্পর্ক মানে বন্ধন হওয়ার আগেই যে বুঝতে পেরে এখান থেকে আপনারা বেরিয়ে, সেটাই তো অনেক বড় কথা। আর দেখুন, একটা কিছু হলে না মানুষের মনটা খুব নেগেটিভ হয়ে যায়, আর সেই নেগেটিভিটিটা কিন্তু সব দিক থেকেই রেডিয়েট করে। তো আমার মনে হয় এই জন্যই এটা হচ্ছে। তাও আমি বলবো আপনারা একটা ঠাকুরের পুজো দিন, আপনাদের যে ভগবানকে ভালো লাগে বিশ্বাস করেন একটা পুজো দিন, এবং সেই পুজোয় 3 জনই থাকবেন, 3 জনই পুজোর সামনে বসবেন এবং ঠাকুরমশাইকে বলবেন যেন তিনি একটু গৃহশান্তির জন্য প্রার্থনা করে দেন, এবং আপনারা নিজেরা তো প্রার্থনা অবশ্যই করবেন। তো এটাই ছিল আজকের ইমেল। আপনাদের যদি কিছু এই ক্ষেত্রে বলার থাকে আপনারাও কিন্তু অবশ্যই বলতে পারেন।
তো এই সেগমেন্ট এখানেই শেষ করছি। এবারে চলে যাচ্ছি আমি সরাসরি ঘটনায়, আজকের ভৌতিক ঘটনায়। এবং আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে এখন বলবো সেটা কিন্তু মানে মারাত্মক একটা ঘটনা। আমি যখন ইমেলটা পড়লাম আমার রীতিমতো কিন্তু গায়ে কাটা দিচ্ছিল, এবং আমি শিওর আপনাদেরও কিন্তু সেরকমই মনে হবে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন এবং পুরো ঘটনাটা এনজয় করুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে সেগুলো আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আরও যদি অন্য কোনো এনকোয়ারি থাকে সেটাও কিন্তু ইমেলে করতে পারেন। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি আমি সরাসরি ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে অনুশ্রী লিখে পাঠিয়েছে। ও ঠিক যেভাবে ঘটনাটা লিখেছে আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে বলছি। অনুশ্রী জানিয়েছে যে ওর বাবা একটি সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থায় চাকরি করেন। ওদের মোটামুটি ভালোই সচ্ছল অবস্থা। তো অনুশ্রীর পিসির যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই বাড়িটা কিন্তু খুবই ধনী একটা পরিবার। অনুশ্রীর পিসির আর কি লাভ ম্যারেজ, এবং ওনার যিনি শ্বশুরমশাই ছিলেন, অর্থাৎ ওর পিসির যিনি শ্বশুরমশাই তিনি ছিলেন বিল্ডার। কলকাতার একটি বেশ কয়েকটা তার প্রজেক্ট আছে, একটি বিল্ডার। এবং ওনার পিসির যে হাজবেন্ড মানে পিসে মশাই তিনি কিন্তু একটা ভালো আইটি সংস্থায় চাকরি করতেন। এবার একটাই ছেলে। তো ওনার অনুশ্রীর যে পিসে মশাই তার কিন্তু তার বাবার ব্যবসার দিকে খুব একটা যে আগ্রহ ছিল সেটা নয়, সে চাকরি করতে চাইতো। তার ওই বাবার বিল্ডারের ব্যবসার প্রতি খুব একটা ইন্টারেস্ট ছিল না। এবার আস্তে আস্তে ওনার বয়স বেড়ে যায়। তো উনি চেয়েছিলেন যে ওনার এই যে ব্যবসাটা উনি তৈরি করেছেন সেই ব্যবসাটা তার ছেলে দেখবে, এবং সেই মতো ওর পিসেমশাইকে বলে যে তুই ব্যবসাটা দেখ, কারণ চাকরি করে তুই যেটা ইনকাম করবি সেটা ঠিক আছে, কিন্তু আমি ব্যবসাটাকে যে এত কষ্ট করে তৈরি করেছি তুই যদি ব্যবসাটাকে ঠিক করে চালাতে পারিস তাহলে কিন্তু তুই অনেক টাকা রোজগার করতে পারবি। এরকম করে বারবারই বলতো। তো একটা সময় ওর পিসেমশাইয়েরও মনে হলো যে বাবারও বয়স হয়েছে আর বাবার ইচ্ছেটা ইচ্ছেটাকে আর কি সম্মান দেওয়া উচিত। তো সে তখন বলল যে ঠিক আছে আমি এই কাজটাই করব তাহলে, কিন্তু আমি একটু অন্যভাবে কাজটা করতে চাই, আমি একটু হোটেল ব্যবসার দিকে পা বাড়াতে চাই। তো ওনার বাবা বললেন যে ঠিক আছে তুমি তাহলে হোটেল করো। এবার প্রথমে হোটেল কোথায় করবে, তো ভাবলো যে বেশি দূরে কোথাও করবে না, যেখানে কাছাকাছির মধ্যে যেখানে অনেক ট্যুরিস্ট আসে সে সমস্ত জায়গাতেই হোটেল খোলার একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো। এবার বুঝতেই পারছেন একটা হোটেল খোলা মানে কিন্তু অনেকগুলো টাকার ব্যাপার। তো এবং উনি এই বিল্ডারের ব্যবসা একরকম, আবার হোটেল তৈরি করা, হোটেলের ব্যবসা আবার আর এক রকমের ব্যবসা। তো ওনার পিসেমশাই ভাবলো যে বাবা তো বিল্ডারের ব্যবসা এত বছর করলো, আমি যখন এই ব্যবসাটা হাতে নিয়েছি এবার আমি নতুন করে কিছু করব। তো ওই জন্য উনি জায়গা খোঁজা শুরু করলেন, এবং এই কাজটার জন্য অনুশ্রীর বাবাকে কিন্তু বলল যে তুমি আমাকে একটু ফিনান্স করবে আর তোমাকে আমি তার বদলে একটা শেয়ার দেব, ওই হোটেলের শেয়ার দেবে। আর যেহেতু একটা নতুন কাজ করতে চলেছে, আর অনুশ্রী যেটা জানিয়েছে যে ওর বাবা কিন্তু এই হোটেল ব্যবসা সম্পর্কে কিছু নলেজ রাখতো। তার কারণ হচ্ছে ওর বাবা যখন সরকারি চাকরি পায়নি তার আগে কিন্তু উনি একটা হোটেলে কাজ করতেন, ম্যানেজার হিসেবে কাজ করতেন দার্জিলিংয়ের। তো সেখানে উনি 2 বছর কাজ করেছিলেন, তার একটা অভিজ্ঞতা আছে। তো সেই জন্যই অনুশ্রীর যে পিসে মশাই সে ওর বাবার কাছে হেল্প চায়, বলে যে তুমি যতটুকু পারবে টাকা ইনভেস্ট করো আর তোমাকে সেই ওয়াইজ আমি কিছুটা আর কি শেয়ার দিয়ে দেবো। তোর বাবাও রাজি হয়ে যায় যে ঠিক আছে একটা নতুন কাজ হবে। তো ওনারা একটা জায়গা দেখতে যায়। এবার সেখানে দীঘায় এই ঘটনাটা কিন্তু এই হোটেল তৈরি করার ঘটনাটা বেশ অনেক বছর আগের। তো ওরা একটা প্লট পায় এবং সেই প্লটটা একজনের আর কি ব্যক্তিগত ছিল। তো সে বলে যে ঠিক আছে আমি বেচে দেবো। তো সেখানেই একটা আর কি লোকের মারফত ওরা এই জমিটার কথা খোঁজ পায় আর কি, এবং দেখে যে প্লটটা বেশ ভালোই বড়,
আর সেখানে যদি একটা হোটেল তৈরি করা যায় তাহলে কিন্তু ট্যুরিস্ট আসবে। আর এটা কিন্তু বিচের খুব কাছাকাছি নয়, বাট মেন রোডের কাছে। ফলে মানে এখানে হোটেল তৈরি করলে সেখানে গাড়ি ঘোড়া আসা বা গাড়ি পার্কিংয়ের বেশ একটা সুবিধে পাওয়া যাবে। আর ওখান থেকে বিচ হাঁটা পথে ওই 13-14 মিনিট মতো, মানে খুব যে বিশাল ডিস্টেন্স সেটা নয়। আর দীঘাতে অলওয়েজ ভিড়ই থাকে, প্রচুর ট্যুরিস্ট আসে, ফলে সেখানে হোটেল করলে যে সেই হোটেল চলবে এটা বলাই বাহুল্য। তো ওরা ভাবলো যে ঠিক আছে এই জমিটাই ওরা কিনবে, এবং এই জমিটার সাথে সাথে ওরা আরও বেশ কয়েকটা জমি দেখেছিল, কিন্তু সেই জমিগুলোর যা দাম ছিল তার থেকে এই জমিটার দাম তুলনামূলকভাবে কম ছিল। এবার ওরা মনে করলো যে ঠিক আছে তাহলে এই জমিটাই কেনা যাক। তো সেই সময় অনুশ্রীর বাবাও কিছু টাকা ইনভেস্ট করে এবং বাকি টাকাটা ওর পিসে মশাই দেয়, দিয়ে ওরা জমিটা কিনে ফেলে হোটেল করবে বলে। এবার জমিটা কেনার পরে ওরা ভিত পুজো করে, যে হোটেল হবে তো তার জন্য একটা ঠাকুরমশাইকে কলকাতা থেকেই নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ওখানে পুজো হয়। এবং সেই পুজোটা যখন হয়েছিল তখন কিন্তু অনুশ্রী, ওর মা, তারপরে ওর পিসির পুরো ফ্যামিলি সবাই গেছিল। তো যে ঠাকুরমশাইকে ওরা নিয়ে যায় কলকাতা থেকে, তিনি যখন পুজো করছিলেন তিনি তখন একটা কথা বলে যে এই জমিটায় আপনারা হোটেল করবেন সবই ঠিক আছে, কিন্তু এই জমিটা না খুব একটা ভালো জমি নয়, এখানে আগে কিছু একটা ঘটনা ঘটেছে, এবং আপনারা যে হোটেল করবেন আপনারা কিন্তু মানে খুব ভালো করে সব দিক ভেবে চিন্তে কাজ করবেন, কারণ এই জমিটা আমার মনে হচ্ছে খুব ভালো নয়, এখানে যদি হোটেল করা হয় সেটা যে খুব ভালো হবে সেটা কিন্তু নাও হতে পারে। এবার একটা নতুন কাজ শুরু করছে, তো সেখানে যদি ঠাকুরমশাই একটা এরকম নেগেটিভ কথা বলে, কারণ একটা হোটেল করা মানে বুঝতেই পারছেন অনেকগুলো টাকার ব্যাপার, সেখানে ব্যাংক থেকে ওরা লোনেরও ব্যবস্থা করেছে, সেখানে প্রথমেই যদি ঠাকুরমশাইটা এরকম কথা বলে দেয় তখন অবশ্যই সবারই মনটা খারাপ হয়ে যায়, তো ওদেরও মনটা একটু খারাপ হয়ে গেল। তো তখন অনুশ্রীর মা, ওর পিসি সবাই মিলে বলছে ঠাকুরমশাইকে যে ঠাকুরমশাই আপনি এরকম কেন বলছেন? বলছে যে না আসলে আমার এই জমিটা আমি পুজো করতে বসেছি, আমার মানে এতদিন ধরে তো এত করছি কাজ, আমার মনে হলো, তো সবাই মিলে বলে যে আপনি কিছু একটা করে দিন। তো তখন ঠাকুরমশাই বলে যে ঠিক আছে আমি এখানে একটা পুজো করে দিচ্ছি, সেই পুজো করে দেবো, এবং আমি বাড়িতেও একটা ওনার মন্দির আছে বাড়িতে, বলছে বাড়িতে মন্দিরের আর কি একটা আশীর্বাদী জিনিস পাঠিয়ে দেবো, যখন সবটা হয়ে যাবে, হোটেল যখন হয়ে যাবে তখন মানে প্রথম তো একটা পুজো হবে, তো তখন বলেছে যে এটা হোটেলের যে আর কি পূর্ব দিক থাকবে, মানে ঈশান কোণে দিলেই সব থেকে ভালো হয়, বলছে সেখানে রেখে দেবে। তো ওরা বললো ঠিক আছে, বলছে তাহলে কেটে যাবে, তখন ঠাকুরমশাই বলছে হ্যাঁ তাহলে সব দোষফোষ কেটে যাবে। তো ওরাও ভাবলো যে ঠিক আছে এটা তো সমাধান হয়েই গেল, তো ওরা সেরকমই করলো। এবার সেই ভিত পুজো হয়ে গেল, হোটেল তৈরি হলো, এবং সেই হোটেলটা কিন্তু খুব লাক্সারি হোটেল ওরা বানাতে পারেনি, কিন্তু ভালো হোটেলটা বানিয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 4টে করে রুম রয়েছে, বড় বড় রুম, এবং যেরকম একটা স্ট্যান্ডার্ড হোটেলের হয় আর কি সেরকম আর কি হয়েছে। 4 তলা আর 5 তলার কনস্ট্রাকশনের জায়গা রাখা ছিল, মানে আরও 2টো ফ্লোর করা যাবে, 5 আর 6, কিন্তু ওটা সেই মুহূর্তে ওরা করেনি, কারণ এমনিতেই অনেক টাকার ব্যাপার, আর ওইভাবে আরও 2টো ফ্লোর করতে গেলে আরও প্রচুর টাকা লাগবে। তো ওরা ভাবলো যে ঠিক আছে হোটেলটা চলুক, এরপরে যখন আরেকটু নাম ডাক হয়ে যাবে, অনেকটা টাকা পয়সা চলে আসবে, তখন আমরা আবার ফার্দার প্রসিড করব। তো ওরা সেরকমই চিন্তাভাবনা করে এবং সেরকম করেই হোটেলটা তৈরি হয়। হোটেলটা তৈরি হতে ওই ধরুন 1 বছরেরও বেশি সময় লাগে, প্রায় ওই 1.25 বছর মতো সময় লেগে গেছিলো। ভালো কথা, হোটেল হলো এবং সবাই খুব খুশি, আর অনুশ্রীর ফ্যামিলিও খুব খুশি, কারণ ওদের এরকম প্রথম ওর বাবা এরকম কোনো কাজের সাথে যুক্ত হলো। তো ওরা দেখছে যে হোটেলটা যখন চালু হবে তার আগ দিয়ে যা টুকটাক একটু সমস্যা হয়, এই ইলেকট্রিকের সমস্যা, এই জলের সমস্যা, এগুলো টুকটাক হচ্ছিল। এবার দেখুন এই ছোটোখাটো সমস্যাগুলো যে অন্য কোনো কাজে হয় না তা তো নয়, সব কাজেই কিছু না কিছু বাধা, কিছু না কিছু সমস্যা হতেই পারে। এবারে সেরকম হলো এবং সব কিছু পেরিয়ে ঊর্ধ্বে গিয়ে হোটেলটা কিন্তু ওরা চালু করে ফেললো। এবার হোটেল চালু যখন হয়েছে আস্তে আস্তে ট্যুরিস্টরা আসা শুরু করলো, এবং হোটেলের নিচে মানে একতলায় গ্রাউন্ডে একটা বড় রিসেপশন ছিল, সেখানে মানুষের বসার জায়গা, হোটেলের একজন বিশ্বস্ত লোককে ম্যানেজার হিসেবে রাখা হলো, সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এবার আস্তে আস্তে ট্যুরিস্ট আসা শুরু করেছে, সুন্দরভাবে সব কিছু চলছে।
এইবারে একদিন একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে দেখুন, দীঘাতে তো অনেকেই ঘুরতে যায়। এবার কে কার সাথে ঘুরতে আসছে, সে তার হাজবেন্ড কিনা, অন্যজন তার ওয়াইফ কিনা, এগুলো তো এত বোঝা যায় না, সেটা কোনো জায়গাতেই বোঝা যায় না। আর এই ধরনের বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেগুলো রয়েছে, সেগুলোর পরিণতি যে কতটা খারাপ হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটা হয়তো আপনারা এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। এবং এটা শুধুমাত্র যে দুটো মানুষ এই পরকীয়া সম্পর্কে ইনভলভ থাকে তারাই যে শুধুমাত্র এফেক্টেড হয় তা কিন্তু নয়। তাদের যে দুটো ফ্যামিলি থাকে যারা হয়তো এই বিষয়টার সাথে কোনোভাবেই জড়িত নয়, তাদের জীবনটাও কিন্তু অনেক রকমভাবে এফেক্টেড হয়। সেটা আরও যখন ঘটনাটা সামনের দিকে এগোবে আপনারা বুঝবেন। তো এরকমই একদিন হঠাৎ করেই তাদের কোনো অ্যাডভান্স বুকিং ছিল না, একটি ভদ্রলোক এবং এক ভদ্র মহিলা ওদের হোটেলে আসে। এবং সেই সময় কিন্তু অনুশ্রীর বাবা বা ধরুন অনুশ্রীর যে পিসে মশাই, তিনি হোটেলে ছিলেন না, কারণ ওরা মানে 2 সপ্তাহে একবার করে এরকম করে যেত। তো সেই সময় ছিল না। তো যিনি ম্যানেজার ছিলেন তার কাছে এসে ওরা রুমের জন্য বলে, এবং সেই সময় রুম অ্যাভেলেবেল ছিল দোতলায়। তো ওরা দোতলায় একটা রুম দিয়ে দেয়। এবার যথারীতি নিয়ম অনুযায়ী আই কার্ড দেখাতে হয়। তো আই কার্ড দেখানো হয়েছে, তারা সমস্ত কিছু রেজিস্ট্রেশন করেছে, চেক ইন কমপ্লিট করে তারা রুমে চলে যায়। এবার এখানে ব্যাপারটা কী ছিল আমি আপনাদেরকে বলি। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই যে ঘটনাটা, এটা কিন্তু দীঘার যারা লোকাল রয়েছে, লোকাল যারা বিশেষত দোকানদার বা ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু অনেকেই ঘটনাটা জানেন, এরকম নয় যে ঘটনাটা অজানা। এবার প্রথমত হচ্ছে যে করোনার সময় একটা দীর্ঘ টাইম পিরিয়ড বন্ধ ছিল হোটেল। এবার 2022-এ ওরা 2022-এর প্রথম দিকে ওরা করোনার যা যা প্রোটোকল ছিল, যেগুলো বলা হয়েছিল, সেগুলোকে মেনেই ওরা হোটেলটাকে খোলে। এবার 2023-এর একদম প্রথম দিককার কথা বলছি, এটা একদম জানুয়ারি মাসের কথা। তো তখন করোনার প্রকোপ অনেকটাই কেটে গেছে, মানুষ তখন আস্তে আস্তে বেরোচ্ছে, ঘুরতে যাচ্ছে, দৈনন্দিন যে রিদমে যে কাজকর্ম চলে সেগুলো সব শুরু হয়ে গেছে। এবার এরকমই একদিন বললাম তো একটা কাপল আসে এবং তারা চেক ইন করে। এবার যখন ওরা চেক ইন করছিল, ওদের দেখে কিন্তু এটা বোঝার উপায়ই ছিল না যে ওরা হাজব্যান্ড ওয়াইফ নয়। ভদ্রমহিলার কপালে সিঁদুর রয়েছে, যেরকম শাড়ি ফাড়ি পরে একদম সুন্দর টিপটপ করে এসছে, ভদ্রলোকও খুব আর কি ফর্মাল ড্রেস পরে এসছে। এবার এই যে লোক আর মহিলাটি এসছিল, এরা কিন্তু স্বামী স্ত্রী নয়, এরা একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ ছিল। এই যে লোকটা, ভদ্রলোক যে আর কি মহিলাকে নিয়ে আসে, সেই মহিলা মানে সেই লোকটা আর কি আগে থেকেই বিবাহিত, এবং তার এক ছেলে এক মেয়ে রয়েছে, তার বাবা মা রয়েছে বাড়িতে। আর এদিকে এই যে ভদ্রমহিলা যেই লোকটার সাথে দীঘায় বেড়াতে এসছে, তারও কিন্তু স্বামী রয়েছে এবং তার এক ছেলেও রয়েছে। এই লোকটারই মহিলাটি কোনোভাবে তাদের যোগাযোগ হয় এবং তাদের মধ্যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। এবার এই লোকটা মাঝে মধ্যেই কিন্তু এই বউটাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, কখনো শান্তিনিকেতন, কখনো দার্জিলিং, এরকম। এবার লোকটা কি হতো, লোকটা বাড়িতে বলতো যে তার অফিসের কোনো কাজে তাকে যেতে হবে। এবার অফিসের কাজে যেতে হবে, লোকটা আর্ন করে, রোজগার করছে, চাকরি করছে, ফলে সে যদি বাড়িতে বলে যে তার কাজের জন্য তাকে 3 দিনের জন্য বাইরে যেতে হবে, তো এখানে বলার তো কিছু নেই। আর ভদ্রলোক ছিল তার বাড়ির আর্নিং মেম্বার, আর তার বাবার পেনশন ছিল। এদিকে ওই যে মহিলা, সেই মহিলার বাপের বাড়ি হচ্ছে মানে বহরমপুরে। এবার সে বলতো যে আমি আমার কোনো পিসির মেয়ের বাড়ি যাব, অমুক বোনের বাড়ি যাব, জেঠির বাড়ি যাব, কাকির বাড়ি যাব, এরকম বাড়িতে বলতো। এবং বলে বলে সে 1-2 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যেত। এবং সে যখন বেরিয়ে যেত, সে কিন্তু তার ছেলেকে সাথে নিত না। সে বলতো যে ছেলে প্রচণ্ড দুরন্ত, ও বাড়িতে ঠাকুমা বাবার সাথে থাকলেই শান্ত থাকবে, ছেলের পড়াশুনো এফেক্টেড হবে। তো এই বাহানা দিয়ে সেই মহিলা আবার বাড়ি থেকে বেরিয়ে যেত। এবার এই জিনিস বেশ কিছুদিন চলে, কিন্তু বুঝতেই পারছেন যে দুটো ফ্যামিলির, মানে লোকটার ফ্যামিলি এবং এই বউটার ফ্যামিলি, 2 ফ্যামিলি থেকে কিন্তু প্রথম থেকে ব্যাপারটা ধরতেই পারেনি, বুঝতেই পারেনি। কিন্তু যখন কোনো একটা কিছু খুব বাড়াবাড়ি লেভেলে চলে যায়, তখন কিন্তু সেটা আস্তে আস্তে বেরিয়েই পড়ে। এবার প্রথমে বলি লোকটার ফ্যামিলির কথা। লোকটার যে ফ্যামিলি ছিল, তার ওয়াইফ কিন্তু কিছুদিন যাবৎ সন্দেহ করতে থাকে, যে মাঝে মধ্যেই ফোনে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, আমি ঘরে ঢুকলেই সে
ফোন কেটে দেয়, সবসময় মেসেজ করছে। তো জিজ্ঞেস করলেই বলে যে অফিসের কারোর সাথে কথা বলছি বা কাজের বিষয়ে কথা বলছি। এটা কিন্তু বউটা লক্ষ্য করতে থাকে। এবং একদিন যখন বউটি আর কি তার স্বামীকে বলে যে তুমি কার সাথে কথা বলছো, সে তখন ব্যাপারটা অস্বীকার করে, বলে যে না, আমার অফিসের একজন আছে, তার সাথে কথা বলছি, সে নতুন কাজে ঢুকেছে, তাকে কাজ বোঝাতে হচ্ছে, এরকম কথা বলে। তো বউটি বুঝতে পারে যে তার স্বামী হয়তো তাকে মিথ্যে বলছে বা কিছু, কিন্তু সে হাতে নাতে ধরতে পারে না, কারণ সে সারাদিন তার সংসারে তার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকে, তার শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা করতে হয়। আর মানে ওই লোকটার যে বাবা মা ছিল, তারা কিন্তু তার এই ছেলের বউকে আর কি খুব ভালোবাসতো। তো সব কিছু মিলিয়েই বউটা সন্দেহ করতো ঠিকই, কিন্তু কোনোদিনই হাতে নাতে কোনো প্রমাণ পায়নি, কারণ লোকটা কখনোই নিজের ফোন ওরভাবে আনলক অবস্থায় রাখতো না যে ফোন চেক করবে, কিন্তু বউটার একটা সন্দেহ ছিল। এদিকে ওই ভদ্রমহিলার বাড়ির লোকের কথা যদি বলি, ভদ্রমহিলার যিনি স্বামী, তিনি কিন্তু প্রথম ভদ্রমহিলার কি বাড়িতে খুব স্বাভাবিক আচরণ করতেন। তাকে দেখে বোঝাই যেত না যে তার মনে কি চলছে, সে বাইরে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত। তো সে ওই যে বললাম, মাঝে মধ্যে বলতো যে আমি অমুকের বাড়ি আছি, তমুকের বাড়ি আছি, অমুক আত্মীয়র বাড়ি যাচ্ছি। আর ভদ্রমহিলার এত আত্মীয় স্বজন ছিল যে ওনার হাজবেন্ড না অতটা আর খোঁজ রাখতো না, যে ঠিক আছে গেছে। এবারে একবার কি হয়েছে, সে বলে যে তার কোনো বোনের বাড়িতে সে যাচ্ছে। তো বাড়িতে জিজ্ঞেস করছে যে কোন বোন, তো বলেছে আমার জ্যাঠার মেয়ে। এবার এই জ্যাঠার নাম্বার কিন্তু ওনার মহিলার হাজব্যান্ডের কাছে ছিল। তো সে বলেছে ঠিক আছে যাও। এবার এর কিছুদিন পরে, এই ঘটনাটা যেদিন ঘটে তার কিছুদিন পরে ওনার ছেলের পরীক্ষা ছিল। এবার ছেলেকে তো কখনো নিয়ে যেত না, বলতো যে না, তোমার পড়াশুনো ক্ষতি হবে, তুমি আমার সাথে যেও না, আমাকে যেতেই হবে, তাই আমি 2 দিন গিয়ে চলে আসবো, এরকম বলতো। এবার ছেলেটা কি করেছে, কোনো কিছু একটা ও খুঁজে পাচ্ছিল না, তো ছেলেটা ওর বাবাকে বলেছে যে আমি খুঁজে পাচ্ছি না, এটা মা রেখেছে। এবার এই ভদ্রলোক যে ছিলেন, তিনি কিন্তু বেশ 1-2 বার ওনার ব্যাপারটা একটু খটকা লাগে। তো উনিও সন্দেহ করছিলেনই যে কিছু তো একটা ব্যাপার আছে, কারণ এরকম একবার বলেছিল যে আমি অমুকের বাড়ি যাচ্ছি, সেখানে উনি ফোন করে এবং ফোন করে জানতে পারে যে তার স্ত্রী সেখানে যায়নি। তো সেটা নিয়ে উনি ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে, তো বুঝতে পারে যে স্ত্রী কিছু একটা লুকোচ্ছে, কথার মধ্যে অসঙ্গতি আছে। তো এইবার যেটা হয়েছে যে ওনার ছেলের কিছুদিন পরে পরীক্ষা, উনি ওনার ওয়াইফকে বারণও করেছিলেন যে তোমার এখন যাওয়ার দরকার নেই, ছেলের পরীক্ষাটা হয়ে যাক তারপর যেও। তো সেই বউ বলছে না, আমি যাবই, আমাকে যেতেই হবে। এবার ছেলে একটা কিছু খুঁজে পাচ্ছে না, তো ভাবলো যে ঠিক আছে, জ্যাঠার নাম্বার তো আছে, আর জ্যাঠার যে মেয়ে তার তো বিয়ে হয়নি, সে তো ওই বাড়িতেই থাকবে, তাহলে জ্যাঠাকে যদি ফোন করা যায় তাহলে আমার ওয়াইফের সাথে কথা বলা যাবে, তাহলে আমার ছেলে একটু ফোনে কথা বলে নেবে। আবার এখানে ব্যাপার আছে যে ওই মহিলা কি করতো, উনি যখন বাড়ির বাইরে বেরোতো, ওনাকে ফোন করলে পাওয়া যেত না ওনার ফোনে। উনি নিজে দিনের মধ্যে 1-2 বার করে ছেলের সাথে ফোনে কথা বলে নিত, কিন্তু ছেলে যদি অন্য কোনো সময় ফোন করতো, উনি ফোন তুলতেন না, আদারওয়াইজ ফোন সুইচ অফ থাকতো। এবার এটাও কিন্তু মহিলার স্বামীর বেশ অদ্ভুত লাগে, এবং তার মনে কিন্তু অলরেডি কোশ্চেন চলে আসে যে আমার স্ত্রী কী করতে যায় এবং কোথায় যায়, কারণ এর আগে কোথায় গেছিল সেটা কিন্তু অনেক ধানাই পানাই করে, অনেক রকমের কথা বানিয়ে বলে, এবং সেটা যে পুরোপুরি মিথ্যে সেটা কিন্তু ওনার হাজব্যান্ড বুঝে গেছিল। তো তাও উনি ছেড়ে দিয়েছিলেন, বাট এবারে ওনার প্রথম থেকেই খুব খটকা লাগে, এবং যথারীতি উনি জ্যাঠার বাড়িতে ফোন করে। তো ফোন করার পরেই উনি জানতে পারে যে ওনার স্ত্রী সেখানে যায়নি। এবার তখন না উনি ভাবলো যে ঠিক আছে, ব্যাপারটা নিয়ে আর এখানে কোনো বাড়াবাড়ি করা কথা বলে তো লাভ নেই। তো উনি না ভাবলেন যে ঠিক আছে, আমি দেখি ও কোথায় যেতে পারে। কোথাও একটা ব্যাপার যেটা হয়েছিল যে ওই ভদ্রলোক আর কি, সে ওনার স্ত্রীর কিছু কথা লুকিয়ে শুনে ফেলেছিল, এবং সেখানে দীঘা নামটা যে বলছে, সেই দীঘা নামটা কোথাও একটা ওনার কানে এসেছিল। এবার ওই যে বললাম যে উনি কিছু কথা শুনেছিল কিন্তু পুরোটা শোনেননি, যার জন্য উনি ভাবছেন যে ওরা কি আমার ওয়াইফ কি তাহলে কারোর সাথে দীঘা গেছে, ওনার মনে না বারবার কোশ্চেনটা আসছিল, বাট উনি শিওর ছিলেন না। তো উনি তখন ওনার এক বন্ধুকে ব্যাপারটা বলে, তো ওনার বন্ধু বলছে যে তুই যখন জেনেছিস তাহলে তুই দীঘা চলে যা, এবং যাই হোক না কেন দীঘার যে বিচ রয়েছে বা যেখানে ওই দোকান পাশারগুলো আছে, বলছে তুই ওখানে দেখতে পেলেও পেতে পারি যদি সত্যি কারোর সাথে গিয়ে থাকে। এবার ওই যে বললাম যে
ওই ভদ্রলোক ওনার স্ত্রীর একবার ফোন চেক করেছিল এবং সেখানে কিন্তু একটা নাম্বার পেয়েছিল। সেখানে একটা নাম্বার পেয়েছিল, কিন্তু নাম্বারটা কোনো নামে সেভ ছিল না, দেখছি যে ওই নাম্বারে অনেকবার কল হয়েছিল। তো উনি নাম্বারটাকে লিখে রেখেছিলেন, বাট কোনোদিনই কল করেনি। এবার যে মুহূর্তে উনি বুঝতে পেরেছেন যে ওনার স্ত্রী ওই সেই জ্যাঠার বাড়িতে যায়নি এবং ওই জ্যাঠার নাম্বারটা যে ওনার হাজব্যান্ডের কাছে ছিল সেটা কিন্তু ওনার স্ত্রীর মাথাতে ছিল না, ফলে ওই জ্যাঠার নাম্বার বলে দিয়েছে। এবার তখন উনি ভাবলেন যে এই নাম্বারটা ফোন করি। তো ভাবছে যে আমি যদি আমার নাম্বার থেকে ফোন করি তাহলে তো ব্যাপারটা গন্ডগোলের হতে পারে, তো আমি আমার বন্ধুকে দিই নাম্বারটা। তো একটা ইচ্ছে করেই একটা এনকোয়ারি, যে রং নাম্বার হয়েছে, একটা দোকানে কিছু মাল চাই এরকম একটা কিছু করে ফোন করবে যাতে কিছু গ্লিমস অ্যাটলিস্ট পাওয়া যায়। তো উনি ওনার বন্ধুকে দিয়ে কল করায় সেদিনই। এবার যখন কল করেছি ভদ্রলোক ফোনটা তুলেছে, এবার স্পিকারে ছিল, তো বলছে যে হ্যাঁ দাদা অমুক জিনিসটা আপনার দোকানে এসে গেছে, মালটা আমি তাহলে নিতে যাবো, এরকম করে বলেছে। বলার পরে সঙ্গে সঙ্গে মানে ওই সময় পাশ থেকে ওনার ওয়াইফ কথা বলছিল লোকটার সাথে। তো ভদ্রলোক তো গলা শুনে বুঝে গেছে যে এটা তো আমার ওয়াইফের গলা। তো ওনারা তখন আর কাল বিলম্ব করেনি, ফোনটা কেটে দিয়ে সোজা দীঘা চলে যায়। এবার দীঘা তো একটা বড় জায়গা, ফট করে তো আর কেউ কাউকে খুঁজে পাবে না। তো ওরা সেই দিনই ভদ্রলোক আর তার বন্ধুকে নিয়ে বাইকে করে দীঘা চলে গেছে। এবার যেতে যেতে ওদের প্রায় রাত হয়ে গেছে দীঘা। এবার রাতের বেলা আর কোথায় কী খুঁজবে, কিছু খুঁজে পায়নি, কিছু না। আর উনিও ওনার ওয়াইফকে ফোন করেছে, তো দেখছে যে ফোন বেজে যাচ্ছে কিন্তু ফোনটা ওয়াইফ তুলছে না। ঠিক কিছুক্ষণ পরে, তার ধরুন আধা ঘন্টা পরে ওনার ওয়াইফ ফোন করেছে এবং ফোন করে মানে এত সুন্দর করে মিথ্যে কথা বলছে যে এই তো আমি বাসন মাজছিলাম, আজকে জ্যাঠার এখানে তো লোক টোক কেউ আসেনি, তুমি তো জানোই, কেন ফোন করেছো বলো। তো বলছে না আসলে ছেলে একটা জিনিস খুঁজে পাচ্ছিল না তাই তোমায় ফোন করছিলাম। তো উনি বলে দেয় জিনিসটা কোথায় আছে, বলে ফোনটা রেখে দেয়। এবারে তো মানে ভদ্রলোকের আরও রাগ হচ্ছে, আরও খারাপ লাগছে যে আমার স্ত্রী এখনও আমার সাথে এরকম নাটক করে যাচ্ছে। তো উনি ভাবলো যে না, একে তো ধরতেই হবে, একদম হাতে নাতে ধরতে হবে। আর এদিকে এই লোক আর এই মহিলা তারা তো হোটেলে রয়েছে, দীঘা ঘুরছে, রাতটা দীঘা ওই হোটেলেই কাটালো। পরের দিন সকালবেলা এরা কী করেছে, হোটেলে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে এরা বেরিয়েছে। এবার বেরোনোর সময় ওরা ওই যে মার্কেট যেখানটা রয়েছে সেখানে জিনিসপত্র দেখছে। আর এদিকে এই মহিলার হাজবেন্ড সে তো বাইক নিয়ে মানে যাকে বলে দীঘার অলিগলি মানে একেবারে ছাপা মেরে ফেলেছে। এবার দূর থেকে ভদ্রলোক দেখতে পায় তার ওয়াইফ ওরকমই একটা দোকানের পাশে লোকটার সাথে ঘুরে বেড়াচ্ছে, তা আবার হাতে হাত ধরে। এবার উনি তো প্রথমে দু একটা ছবি তোলে, দূর থেকেই তুলেছে, তারপরে একদম সামনে চলে গেছে। যে মুহূর্তে সামনে গেছে মহিলা ওই লোকটার হাত ছেড়ে পালানোর চেষ্টা করে। তো ওর পিছন ওই যে লোকটা সেও দৌড়চ্ছে, আবার এদিকে যে হাজবেন্ড সেও দৌড়চ্ছে। তো আশেপাশের লোকেরা তো একটু হতভম্ব হয়ে গেছে যে কী হলো ব্যাপারটা। তো ওই বাজারের মাঝখানে, ওখানকার অনেক লোকও সাক্ষী আছে যে সেই বাজারের মাঝখানে কিন্তু ঝামেলা লেগে গেছে, ধরে ফেলেছে। তো মহিলাকে বলছে যে তোমার লজ্জা করে না, একটা ছেলের মা তুমি এতদিন ধরে আমাকে ঠকাচ্ছ, তুমি এভাবে একটা লোকের সাথে এখানে এসে তুমি দীঘা ঘুরে বেড়াচ্ছ, আর তুমি বলেছো তুমি নাকি তোমার জ্যাঠার বাড়িতে গেছো, এই সমস্ত নানান কথাবার্তা বলছে। আর মানে মহিলা বলেছে আমি বেশ করেছি, তোমার সাথে আমার থাকতে ইচ্ছে করে না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, এরকম নানান কথাবার্তা বলছে। এবার বলতে বলতে কি হয়েছে, ওই মহিলা ওখান থেকে দৌড়ে চলেছে এবং মানে মহিলার পিছন ও যার সাথে এসছে আর কি সেই লোকটাও দৌড়ে চলে যায় এবং ওরা এদিক ওদিক করতে করতে মানে ওরা একটা বাসে উঠে পড়ে, বাস স্ট্যান্ডে এসে একটা বাসে উঠে পড়েছে। এবার এই লোকটা মানে মহিলার যে হাজবেন্ড এবং তার যে বন্ধু তারা কিন্তু সেই বাসটায় উঠতে পারেনি। এবার সেই বাসটা হচ্ছে একদম অন্য রুটের একটা বাস। এবার এরা কি করেছে, এতটাই এরা চালাক, ওই মহিলা এতটাই ধূর্ত, সে কি করেছে 2-3টে স্টপেজ পরে নেমে পড়েছে। মহিলাটাও নেমে পড়েছে, ওনার যে বয়ফ্রেন্ড সেও নেমে পড়েছে এবং নেমে পড়ে ওরা একটা এমনি গাড়ি ধরে হোটেলে চলে আসে। এবার এরা যখন হোটেলে ঢুকছে, মানে এই মহিলা এবং তার বয়ফ্রেন্ড যখন আর কি হোটেলে ঢুকছে, তখন ওদের মধ্যে খুব ঝামেলা লেগেছে, খুব ঝগড়া হচ্ছে। তো কি ঝগড়া হচ্ছে না, ওখানকার স্টাফেরা যেটা শুনেছে যে লোকটা আর কি বলছে যে তুমি এতটা অসাবধান কি করে হলে, তোমার হাজবেন্ড তোমাকে ধরে ফেললো কি করে,
তুমি তুমি এর আগে তোমাকে তো আমি বলেছিলাম যে তুমি বাড়িতে এমন করে কথাগুলো বলবে যাতে বাড়িতে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। তখন বলছে, হ্যাঁ তুমি কি করে বুঝবে, তুমি তো আমাকে বিয়ে করছো না, মানে এরকম আর কি চিৎকার করে করে মহিলা বলছে। ওরা যখন হোটেলের করিডোর দিয়ে ঢুকছে, সামনে রিসেপশন, এরকম চিৎকার করে করে বলছে যে আমি কতদিন এভাবে সম্পর্কটা চালিয়ে যাব, আমি তোমাকে আগেও বলেছিলাম আমার স্বামী মনে হচ্ছে আমাকে সন্দেহ করছে, কিন্তু ও যে সন্দেহ করতে করতে দীঘা অবধি চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি। আর এদিকে লোকটা মহিলাকে বলছে যে তোমার মতো বোকা মহিলা আমি দেখিনি, তোমার জন্য আমিও কেস খেলাম, এরকম নানান কথাবার্তা হচ্ছে। আর লোকটা তাও আস্তে আস্তে কথাগুলো বলছে, মহিলা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে। এবার এই সমস্ত কথা যখন হোটেলের ম্যানেজার এবং ওখানে রিসেপশনে বেশ কিছু ট্যুরিস্ট ছিল, তারা আর কি চেক ইন করছিল, তারাও সবাই মানে একটু অবাক হয়ে গেছে যে এভাবে চিৎকার করে করে ঝগড়া করছে এরকম দুজন। তো তখন না ওই মহিলা আর কি, সে রিসেপশনে সামনে আসে এবং সামনেই ম্যানেজার ছিল, তাকে বলে যে মানে আর কি ওনার হাজব্যান্ডের নামটা বলে, বলছে যে এই নামে বা এই নাম ছাড়াও যদি অন্য কেউ আমার নাম বা আমার এই লোকটার নাম, মানে নিজেদের নামগুলো আর কি বলেছে, বলছে যে আমাদের এই নামগুলো নিয়ে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে এই নামে কেউ এই হোটেলে আছে কি না, আপনি কিন্তু বলবেন না এই নামে কেউ নেই। আর যদি আপনারা বলে দেন যে হ্যাঁ এই নামে দুজন ব্যক্তির এই নামের ব্যক্তি এই হোটেলে আছে এবং রুম নাম্বার এই আছে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি কিন্তু আপনাদের নামে থানায় কমপ্লেন করব। এবার এই সমস্ত কথা শুনে না মানে হোটেলের যিনি ম্যানেজার তিনি খুব অবাক হয়ে যায়। উনি বলছে যে দেখুন আমরা সাধারণত পার্সোনাল ইনফরমেশান এভাবে কাউকে দিই না, কিন্তু আপনি এভাবে কেন কথা বলছেন, আপনাদের নাম করে কেউ জানতে আসবেই বা কেন। এবার কেন আসবে কি বৃত্তান্ত সেটা তো বোঝাই যাচ্ছে ওদের কথাবার্তায়। তো তখন ওই মহিলা বলছে যে অত শত জানি না, আমার নাম বা এই লোকটার আর কি নামটা বলে, বলছে আমাদের নাম নিয়ে যদি কেউ জিজ্ঞেস করে যে এই হোটেলে আছে কিনা আপনারা না বলবেন, যদি আপনারা বলেছেন যে হ্যাঁ আমরা এই হোটেলে আছি তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে। এবার ওনার সাথে যে লোকটা ছিল সে আর কি মহিলাকে সরিয়ে আনার চেষ্টা করছে, বলছে তুমি এভাবে কেন কথা বলছো, চলো ওপরে চলো। তো মানে মহিলা প্রচণ্ড রেগে গেছে, আর মহিলা মানে চিৎকার করে করে বলছে যে এইসব কিছুই হতো না, আজকের এই দিনটাই আসতো না যদি তুমি আমাকে বিয়ে করে নিতে। তো তখন উনি বলছে যে সেটা যে সম্ভব না সেটা তুমিও জানো, এরকম বলতে বলতে ওরা ঝগড়া করতে করতে উপরে চলে গেছে। এবার ম্যানেজার এবং ওখানকার যারা আরও স্টাফ রয়েছে তারা তো খুবই অবাক হয়ে যায় যে এরকম একটা ঘটনার মানে এরকম ঝামেলা অশান্তি হচ্ছে। তো ওরা ভাবছে যে কি করবে, সত্যি সত্যি যদি এই ব্যাপারটা নিয়ে যদি আবার থানা পুলিশ হয়, কারণ কথা শুনে বোঝাই যাচ্ছে যে এরা হাজব্যান্ড ওয়াইফ নয়। আর মহিলা এত চিৎকার করে কথাগুলো বলছে তাতে মানে ওনার স্বামীর কথা বারবার উঠে উঠে আসছিল, তো ভাবছে যে কি করবে। তো তখন ওই ম্যানেজার একটা স্টাফকে ওদের রুমে পাঠালো এটা বলার জন্য যে ওরা চাইলে রুমটা খালি করে দিতে পারে, কারণ কোনো অশান্তি ঝামেলা হোটেল কর্তৃপক্ষ চায় না। তো এটা বলার জন্য যখন একজন হোটেলেরই স্টাফ ওপরের ঘরে গেছে ওদের রুমে, তো বাইরে থেকে শুনতে পাচ্ছে প্রচণ্ড ভিতরে ঝগড়া অশান্তি হচ্ছে। এবং যেটুকু স্টাফ শুনতে পেয়েছে সেটা কিছুটা এরকম যে লোকটা বলছে আর কি যে তুমি তো সবই জানো, কিন্তু তুমি যখন দেখলে যে তোমার স্বামী তোমাকে সন্দেহ করছে তোমার উচিত হয়নি বেরোনো, তুমি আমাকে বলতে পারতে, আমি ক্যান্সেল করে দিতাম। তো লোকটা তার বক্তব্য দিচ্ছে যে দেখো আমি আমার বাবা মায়ের বাড়িতে থাকি, আমার স্ত্রী আছে, আমার দুটো ছেলে মেয়ে আছে, আমি যদি এখন তোমাকে এভাবে বিয়ে করি আমাকে কিন্তু আমার বাবা মা মেনে নেবে না, আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর আমার দুটো ছেলে মেয়ে কোথায় যাবে, তাদেরকে তো আমার বউকে না হয় আমি ডিভোর্স দিয়ে দিলাম, কিন্তু আমার ছেলে মেয়েদের কী হবে, আর আমার মানে ছেলে মেয়েদের তাহলে কে মানুষ করবে। আর সত্যি বলতে কি আমার পক্ষে এখন বাড়ি ছাড়া সম্ভব নয়, তাই আমি তোমাকে বলেছিলাম আমার বাবা মা যতদিন বেঁচে থাকবে আমার পক্ষে ডিভোর্স দেওয়া সম্ভব নয়, তুমি সবটা জেনেই আমার সাথে সম্পর্ক রেখে গেছো। মানে এই নিয়ে প্রচণ্ড আর কি ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে। তো তার মধ্যেই মানে বেল বাজাচ্ছে আর কি, যিনি আর কি স্টাফ এসছে, তো বেল বাজানোর বেশ কিছুক্ষণ পরে মহিলা দরজা খুলেছে। তো দরজা খুলে লোকটা আর কি কিছু বলতে যাবে স্টাফটা, তার আগে ওই মহিলা বলছে যে আপনাদের হোটেল খুব বাজে, আমি এই হোটেলে থাকবো না, আমি 2 ঘন্টার মধ্যে আমরা সব কিছু প্যাক করে বেরিয়ে যাবো, আমার কিন্তু টাকা দেওয়া আছে, আমার কালকে চেক আউট করার কথা, কিন্তু আমি আজকেই চেক আউট করে যাব। এই বলে তখন যখন স্টাফ বলছে যে দেখুন আমরা কোনো ঝগড়া ঝামেলা অশান্তি চাই না, আপনি চাইলে যত তাড়াতাড়ি সম্ভব হোটেল খালি করে দিতে পারেন।
তো মহিলা বলছে, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমার জন্য কারোর কোনো অসুবিধা হবে না। এই বলে মহিলা মুখের উপরে দরজা দিয়ে দেয়। এবার হোটেল স্টাফরা বুঝতে পারছে না যে কি করবে, মানে এটা নিয়ে যদি সত্যি সত্যি কোনো ঝামেলা অশান্তি হয় তখন কোথায় যাবে। তো তারপরে ভাবলো যে ঠিক আছে, ওদের মধ্যে ঝামেলা নিশ্চয়ই মিটে যাবে। এবার কিছুক্ষণ পরে মানে ওদের রুমের বাইরে মানে আশপাশ থেকে যখন কোনো স্টাফ যাতায়াত করেছে, দেখছে কোনো ঝগড়া অশান্তি আর কিছু হচ্ছে না। তো ওরা ভেবেছে সব কিছু ঠিক আছে। তো কিছুক্ষণ পরে কি হয়েছে, 1.5-2 ঘন্টা পরে লোকটা এবং মহিলা তারা ওদের ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঘুরতে যাওয়ার মতো করে খুব ক্যাজুয়ালি বেরিয়েছে। এবার এসে ওরা রিসেপশনের কাছটায় দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি ফাড়ি হয়তো বলবে সেই জন্য। তো এর মধ্যে আবার লোকটা আর মহিলার মধ্যে কিছু একটা নিয়ে অশান্তি হয়, মানে ওইখানে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে রিসেপশনের কাছে দাঁড়িয়ে। এবং ঝামেলা হতেই মহিলা কি করে গটগট করে ওপরে দোতলায় চলে যায় আর লোকটা বেরিয়ে যায়। এবার হোটেলের স্টাফের আর কি বলবে, ভেবেছি ঠিক আছে এরকম অনেক কাপেলই আসে যাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়, সব বিষয়ে তার হোটেলের কর্মীরা বা ম্যানেজার তো আর সব বিষয়ে কথা বলতে পারে না, তো ওরা ব্যাপারটাকে আর অতটা আমল দেয়নি। এবার লোকটা বেরিয়ে গেছে। এবার লোকটা বেরিয়ে যাওয়ার পরে কি হয়েছে, ওই মহিলা আর একবার নিচে আসে। নিচে এসে কাউকে কল করছিল, কিন্তু মানে কল করছে বাট কেউ কল রিসিভ করছে না, বা যাই হোক কিছু একটা হচ্ছে, কারোর সাথে কথা বলছে না, বাট কানে ফোনটা আছে। তো তারপরে উনি আবার উপরে চলে যায়। এবার উপরে যখন চলে গেছে, চলে যাওয়ার পরে কি ব্যাপার কি বৃত্তান্ত কেউ জানে না। তো ঘন্টা দুই পরে লোকটা এসছে। এবার লোকটা আসার পরে তো এরা ভাবলো যে ঠিক আছে লোকটা আছে, ওরা হয়তো তাহলে কালকে চেক আউট করার ওদের টাইপ, তো ওরা হয়তো কালকেই চেক আউট করে যাবে। তো ওরা ভাবলো যে আর ওদেরকে ঘাটিয়ে লাভ নেই, ঠিক আছে যা আছে আছে। এবার যখন 10টা বেজে গেছে পরের দিন, তখনও দেখছে যে ওদের ঘর থেকে কোনো সাড়া নাড়া আসছে না। তো তখন না মানে ওদের হোটেলের লোকগুলো একটু সন্দেহ হয়। তো দুজন স্টাফ ম্যানেজারকে জানায় যে ওরা কিন্তু এখনও চেক আউট করেনি, একবার ওদেরকে নক করলাম, কোনো ছাড়া নাড়া নেই। তো তখন ম্যানেজারের একটু সন্দেহ হয়েছে। তো ম্যানেজারও তখন অনেকবার দরজা ধাক্কাধাক্কি করেছে, দেখছে মানে ভিতর থেকে বন্ধ আছে। তখন ওরা সরাসরি পুলিশকে ফোন করেছে। এবার ঘটনা হচ্ছে যে এরা হোটেলের তরফ থেকে পুলিশকে ফোন করেছে, আর ওদিকে ওর হাজবেন্ড যখন দেখতে পায় যে ওর বউ বাসে করে উঠে চলে গেল, এবং যেহেতু ওদের বাইক ছিল, বাইকটা অন্য জায়গায় ছিল, ফলে ওরা বাসের পিছন পিছন ওভাবে বাইক নিয়ে যেতে পারেনি। তো ওরা কী করেছিল, ওর ওখান থেকে ব্যাক করে আসে। ব্যাক করে আসার আগে ওরা মানে দীঘাতেও পুলিশকে জানায় যে আমার ওয়াইফ এরকমভাবে একটা লোকের সাথে আছে, তো নাম ঠিকানা সমস্ত কিছু দিয়ে দেয়। তো তখন পুলিশ নিজের মতো কিছুটা এনকোয়ারি করেছিল, বাট ওইভাবে তো আর একজনকে ওভাবে মানে একটা প্রাপ্তবয়স্ক মানুষ সে কারোর সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছে, পুলিশ কী করবে। তো পুলিশ তাও খোঁজ খবর করার চেষ্টা করেছে, বাট কোনো খোঁজ পায়নি। এদিকে পুলিশকে যখন হোটেলের তরফ থেকে এরকম বলা হয় যে এদের মধ্যে এরকম ঝামেলা হচ্ছিল, আর পুরো সব ঘটনাটাই বলে যে এরকম এরকম হয়েছে, কিন্তু এবারও দরজা খুলছে না। তো পুলিশ গেছে যখন, তখন পুলিশ গিয়ে দরজা নিজের মতো করে ভেঙে দেখছে যে মহিলা বিছানার উপরে পড়ে রয়েছে, আর যে লোকটা সে মাটিতে পড়ে রয়েছে, মানে হোটেলের যে রুমের মেঝেতে পড়ে রয়েছে, আর মহিলা খাটের উপরে রয়েছে। তো সঙ্গে সঙ্গে দেখে বোঝাই যাচ্ছে যে মহিলার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে ওনার অনেকক্ষণ আগেই আর কি প্রাণ শরীর থেকে বেরিয়ে গেছে। এবং হাতের কাজটা একটা মানে ধারালো কিছু ব্লেড জাতীয় কিছু দিয়ে যে কাটা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এবং লোকটা যে ওরকম মেঝেতে পড়ে রয়েছে, যেটা প্রাইমারি বোঝা যাচ্ছে যে লোকটা খুব বেশিক্ষণ আগে মারা যায়নি, হয়তো ঘন্টা 2-3 আগে মারা গেছে। এবার পুলিশ সঙ্গে সঙ্গে ময়নাতদন্তের জন্য তো দুটো বডিকেই তুলে পাঠিয়ে দিয়েছে। এবার ওই ঘর থেকে একটা নোট উদ্ধার করা গেছে। সেই নোটটা কোথায় ছিল না, নোটটা ছিল লোকটার প্যান্টের পকেটে। তো সেখানে লোকটা সমস্ত ঘটনাটা লিখেছে যে সে কি ভুল করেছে, সে তার স্ত্রীকে ঠকিয়েছে, বাবা মাকে ঠকিয়েছে, এরকম একটা কিছু চিঠিতে লিখেছে। আর তার সাথে এটাও লিখেছে যে মানে এই যে মহিলা সে নিজেই নিজেকে আর কি শেষ করে দিয়েছে, সেটা লিখেছে। এবং সে লিখেছে যে আমি বাইরে গেছিলাম, ওর কিছু দরকার ছিল জিনিসপত্র আনার জন্য, আমি এসে এরকম জিনিস দেখি, আমি বুঝতে পারছিলাম না আমি কী করবো, তাই আমার কাছে এই পথটা বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মানে পুরোটাই উনি চিঠিতে লিখেছে, এবং সেই চিঠিটা উনি ভাঁজ করে নিজেরই প্যান্টের পকেটে রেখেছিল। তো সেটা যখন পড়লো পুলিশের কাছে আরও ছবিটা খুব স্পষ্ট হয়ে গেল।
এবার দেখুন, এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই যে বিবাহ বহির্ভূত যেই সম্পর্ক, এই সম্পর্কটা যে মুহূর্তে মহিলার স্বামী তাকে হাতে নাতে ধরে ফেললো, তো মহিলা বুঝতে পেরেছে যে সে এবার আর সংসারে ফিরে যেতে পারবে না, কারণ সেই সমস্ত মানে লিমিট ক্রস করে গেছে। তাকে হাতে নাতে ধরেছে, সেই লোকটাকেও দেখা গেছে তার সাথে, ফলে এবার আর সে কোন মুখে ফিরবে? আবার এই লোকটার পক্ষে ওই মুহূর্তে দাঁড়িয়ে ওনাকে বিয়ে করাও সম্ভব নয়, কারণ উনি নিজে ওনার বাবা মায়ের বাড়িতে থাকে, লোকটা ভালো কাজ করে, কিন্তু এতটাও মানে এরকম পরিস্থিতি নেই যে লোকটা আলাদা করে একে বিয়ে করে আলাদা রাখবে। এবং লোকটা পরিষ্কার প্রথম থেকেই বলে দিয়েছিল যে আমার পক্ষে এখন অন্তত আমার বউকে ডিভোর্স দেওয়া সম্ভব নয়, কারণ আমি যদি ডিভোর্স দিই তাহলে আমাকে ওই বাড়ি ছাড়তে হবে, কারণ আমার বাবা মা আমার বউকে খুব ভালোবাসে, ও আমার বাবা মায়ের অনেক সেবা শুশ্রূষা করে। হ্যাঁ, হয়তো আমার সাথে সেভাবে বনাবনি হয় না, কিন্তু আমার স্ত্রীর কোনো দোষ আছে এটা আমি বলতে পারবো না। আমার হয়তো তাকে ভালো লাগছে না, কিন্তু তার কোনো দোষ নেই, সে দুটো ছেলে মেয়েকে মানুষ করছে। তো এই কথা আগেই বলে দিয়েছিল। কিন্তু সবটা জানার পরেও এই মহিলা কিন্তু লোকটার সাথে সমান তালে সম্পর্ক চালিয়ে গেছে, এবং সে বাড়িতে মিথ্যে কথা বলে, দুজনেই মিথ্যে কথা বলে কিন্তু এক একটা জায়গায় এক এক সময় এরা ঘুরতে যেত রীতিমতো। এবার এই দুজনেই বুঝতে পেরেছে, মহিলা যখন বুঝতে পেরে যায় যে তার আর সংসারে ঠাঁই হবে না, এবং তার সম্ভবত বাপের বাড়িতেও সেরকম মানে স্থান হবে না, সেটাই বুঝে গেছিল। আর এই লোকটা তো বলেই দিয়েছিল যে আমার পক্ষে তোমাকে বিয়ে করা এভাবে সম্ভব নয়। তো সে আর কোনো পথ খুঁজে পায়নি, সে আত্মহননের পথটাই বেছে নিয়েছে। এবার লোকটা যখন ওই যে বাইরে গেছিল, তো তখনই মানে, এবং যে রিপোর্ট আসে, যে তদন্তের যে রিপোর্ট আসে, তাতে যেটা বলা হয় যে মহিলা অনেকক্ষণ আগে মারা গেছিলেন। মানে ওই যে যেই সময়টা লোকটা ঘরে ছিল না, হোটেলের রুমে ছিল না, সেই সময় কিন্তু মহিলাটা এই ঘটনা ঘটিয়েছে। এবং লোকটা যখন এসছে, লোকটা ঠিক যেভাবে চিঠিতে লিখেছে ওটা কিন্তু একদম সত্যি ছিল। লোকটা যখন রুমে আসে, হোটেল রুমে, তখন কিন্তু সে মানে দরজাটা কোনো রকমে খোলে, এবং খোলার পরে যাতে লোকটা ঢুকতে পারে সেরকম করেই মহিলার দরজাটা ভেজিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। এবং সে যখন দেখে যে তার সেই পার্টনার এভাবে পড়ে রয়েছে বিছানায়, সে খুব ভয় পেয়ে যায়। সে তখন ভাবে যে তার মহিলার স্বামী দেখে নিয়েছে যে এর সাথে এসছে, হোটেলে প্রমাণ আছে, তো সে বুঝে যায় যে সে কোনোভাবেই ছাড় পাবে না। তো তখন তার কাছেও আর মানে এই পথটা বেছে নেওয়া ছাড়া কোনো উপায় আর বাকি ছিল না। ফলে এই করুণ পরিণতি এই দুজনের হলো। এবার এই ঘটনা কথা যখন হয় তখন পুলিশ বলে যে হ্যাঁ, আমাদের কাছে একটা এরকম অমুক থানা থেকে একটা রিপোর্ট এসেছিল যে এরকম একটা মহিলা একটা পালিয়ে চলে এসেছে। এবার দুই বাড়ির লোককেই ডেকে পাঠানো হয়, এবং এই খবর যখন ম্যানেজার ওদের বাড়িতে দেয়, তখন এদের মানে দুই পরিবারের লোকেরাও চলে আসে, ওর পিসে মশাই আসে, তো এর বাবা মা আসে, ও এসেছিল, তো এরাও আসে যখন ব্যাপারটা, কারণ মালিক পক্ষের লোককে তো আসতেই হবে। তো পুলিশ পুরো বিষয়টা বলে এবং সিল করে দেয়, ওই পুরো ফ্লোরটাকে মানে দোতলাটাকে সিল করে দেয়। এবার বুঝতেই পারছেন হোটেলে সেই সময় আরও বেশ কিছু রুমে গেস্ট ছিল, তো সব পুরো ব্যাপারটাই ওদের কাছে একটা অস্বস্তি সূচক হয় যে একটা হোটেলে একটা এরকম ঘটনা ঘটে গেছে। তো এরপরে ব্যাপারটা থানা পুলিশ হয়, কিন্তু যেহেতু মানে যে দুজন দোষী তারাই আর এই পৃথিবীতে নেই, তো ফলে কেস তো আর ওভাবে এগোবে না, ব্যাপারটা ওখানেই মানে ধামাচাপা পড়ে যায়। এবং যখন ওই দুজনের বাড়ির লোক, মানে ওই লোকটার বাড়ির লোক এবং ওই বউটার স্বামীও এসেছিল, তো তখন এর পিসি যে ছিল, সেই পিসি মানে ছেলেটা মানে লোকটার বউকে জিজ্ঞেস করেছে যে আপনার স্বামী আপনাকে যেভাবে ঠকাচ্ছিল আপনি বুঝতে পারেননি? তো তখন নাকি ওই মহিলা বলেছিল যে আমি তো অনেক দিন থেকেই বুঝতে পারছিলাম, কিন্তু আমি কোনোদিনও হাতে না তোকে ধরতে পারিনি। আর আমি সত্যি বিশ্বাস করুন, আমি ভাবতেই পারিনি যে মানে এত দূর ব্যাপারটা মানে গাড়িয়ে গেছে। ও যখন বলতো যে অফিসের কাজে আমাকে কয়েকদিনের জন্য মুখ জায়গায় যেতে হবে, তো মুখ জায়গায় যেতে হবে, আমি বিশ্বাস করতাম, আমি সরল মনে বিশ্বাস করতাম। কিন্তু রিসেন্ট আমি সন্দেহ করছিলাম, কিন্তু ব্যাপারটা যে এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে আমি ভাবিনি। তবুও মহিলা খুব কাঁদছিলেন, স্বামী তার ছেলে মেয়েদের কথা চিন্তা, ছেলে মেয়েরাও খুব অসহায়ের মতো ছিল। মানে ওনার খুব খারাপ লাগছিল, যেটা লিখেছে যে দুই পরিবারেরই ছেলে মেয়ে যারা ছিল তাদের দিকে তাকিয়ে খুব খারাপ লাগছিল যে একে তো তারা তাদের মা বাবাকে হারালো, কেউ মাকে হারালো, কেউ বাবাকে হারালো, কিন্তু তার সাথে যে সম্মানহানি হলো, এবং তাদের মানে তাদের নিজের মানুষ, তাদের রক্তের সম্পর্ক, তারা যে কী কাণ্ড ঘটিয়েছে, এটা ছেলেমেয়েগুলো যখন এত অনেক বড় হবে তাদের কাছে সত্যি এটা কতখানি লজ্জার বিষয় হবে।
এবার ব্যাপারটা হয়ে গেল, পুলিশের তদন্ত শেষ হয়ে গেল, যা হবার হয়ে গেল। কিন্তু ওই যে রুমে যে দুটো ঘটনা ঘটলো, দুটো প্রাণ চলে গেল, এরপর থেকে কিন্তু ওই ঘরটা পুরো কার্সড হয়ে গেল। ওই রুমে কিছুদিন তো সব পুরো ফ্লোরটা বন্ধ ছিল, তারপরে যখন সব কিছু হয়ে গেল, তদন্ত হয়ে গেল, সব হয়ে গেল, তখন আবার ওটা রিলিজ, মানে পুলিশ বলল ঠিক আছে আপনারা ব্যবহার করতে পারেন। তো রুমটাকে পুরো পরিষ্কার করে ক্লিন করে সব কিছু ঠিকঠাক করে রাখা হলো। কিন্তু ওই রুমের ভিতরে যত জিনিস ছিল, মানে ইলেকট্রিকের ধরুন বাল্ব, তারপরে একটা ড্রেসিং টেবিল ছিল, আয়না, খাট, সব কিছু না মানে অদ্ভুতভাবে ভেঙে যেতে লাগলো। মানে লাইটগুলো ভাঙা, তারপরে যে ড্রেসিং টেবিলের যে কাঁচ, সেই কাঁচগুলো পুরো ফাটা চটা। এবং ওই রুমের পাশ দিয়ে দিনের বেলা গেলেও, মানে রাতের বেলা তো বটেই, ইভেন দিনের বেলা গেলেও রুমের ভিতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতো। কোনো লোক এবং কোনো মহিলা চিৎকার করছে বোঝা যাচ্ছে, কিন্তু রুমটা বন্ধ, রুমে কোনো গেস্ট নেই। এবং হোটেল কর্মীরা যখন রুমটা খুলে দেখতো কেউ নেই, কিন্তু কোনোদিন দেখতো কোনো বাল্ব ভেঙে পড়ে আছে, কোনোদিন দেখতো যে ড্রেসিং টেবিল রয়েছে সেই ড্রেসিং টেবিলের কাঁচ ভাঙা, কোনোদিন দেখতো যে জানলার কাচে ফাটল ধরে গেছে। এবং প্রথম 2-3 বার যখন এরকম হয় তখন ভেবেছে যে কাকতালীয়, যে হয়তো কোনোভাবে কাঁচে ধাক্কা লেগেছে কিছু, সেই জন্য ভেঙে গেছে, বা বাল্বে কিছু একটা হয়তো হয়েছে, বাস্ট করেছে সেই জন্য। কিন্তু বাল্ব চেঞ্জ হচ্ছে, ড্রেসিং টেবিলের কাঁচ চেঞ্জ হলো, বাট স্টিল ওই রুম থেকে ওরকম আওয়াজ পাওয়া যেত। এবং মাঝে মধ্যেই ঘরের জিনিসপত্র যাই রাখা হতো ভেঙে থাকতো। এবার ঘটনা যেটা ঘটলো, যে ওই রুমটা তো কাউকে তখন দেয়া হয়নি, যেহেতু রুমের জিনিসপত্র ভাঙা পড়ে থাকছে, রুমটা বারবার সারানো হচ্ছে জিনিসগুলো, সেজন্য ওই রুমটা দেয়া হতো না। কিন্তু তার পাশে, মানে ওই একটা ফ্লোরে 4টে করে রুম ছিল, তো অন্য রুমের যখন পাশে দেয়া হতো, তারা না কমপ্লেন করতো যে পাশের রুমে এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে, রাতে ঘুমোতে পারছি না, অদ্ভুত টাইপের আওয়াজ হচ্ছে। এবার এই কমপ্লেনগুলো যখন আসতে থাকে, তখন কিন্তু ওরাও ভাবে যে আরে এরকম তো হওয়ার কথা নয়। এবং রাতের বেলা যখন একজন স্টাফ ওই রুমটা খুলে দেখতে গেছে যে কী ব্যাপার, এত কমপ্লেন আসছে কেন, তো সে যখন লাইটটা জ্বালিয়েছে, লাইটটা জ্বালানোর পরে দেখছে যথারীতি রুমে কিছু নেই, কিন্তু রুমের একটা কোণায়, যেহেতু ওই মানে কাচের বোতল জল খাওয়ার জন্য দেয়া থাকে, কাচের গ্লাস দেয়া থাকে দুটো, তো দেখছে থরথর করে গ্লাসটা কাঁপছে। তো এটা দেখে হোটেলের সে নতুন কর্মী ছিল, সে গ্লাসটাকে জাস্ট হাত দিয়ে চেপে ধরেছে। সঙ্গে সঙ্গে ওই গ্লাসটা ওই স্টাফের হাতের মধ্যেই ফেটে যায় এবং তার হাতে কাঁচ ঢুকে যায়। শুধু তাই নয়, সে যখন ওই ঘরটা থেকে ভয় পেয়ে বেরিয়ে যেতে চায়, যখন একটা এরকম ঘটনা ঘটে, তো সে খুব অবাক হয়ে যায় যে কাঁচটা, প্রথম কথা হচ্ছে কাঁচের গ্লাসটা থরথর করে হালকা করে কাঁপছিল। উনি যখন গ্লাসটাকে চেপে ধরে ওটাকে ঠিকঠাক করে রাখতে যায়, উনি কিন্তু এমন কিছু হাতে প্রেশার দেয়নি যে প্রেশার দিয়েছে প্রচণ্ড কাঁচের গ্লাসটা ভেঙে গেছে, নিজে থেকেই অদ্ভুতভাবে ভেঙে যায়। এবং সে যখন ব্যাপারটায় ভয় পেয়ে ঘর থেকে বেরোতে যায় রুমটা থেকে, দেখছে যে রুমের দরজাটা ধড়াস করে বন্ধ হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে আলোটা নিভে গেল। তো সেই লোকটা তো খুব ভয় পেয়ে যায়, স্টাফটা প্রচণ্ড দরজা ধাক্কাতে থাকে। তো ভাগ্যক্রমে ওই সময় ওই করিডোর দিয়ে, মানে পাশের কোন একটা রুম সার্ভিস দিতে যাচ্ছিল অন্য একজন স্টাফ, সে দেখে দরজাটা বাইরে থেকে খুলে দেয়। এবং সেই স্টাফটা তখন বলছে যে দরজাটা বাইরে থেকে লাগালো কে, দরজাটা তো আমি খুলে গেছিলাম এবং দরজাটা ধড়াস করে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এবং এইটা একটা গেল। এবং ওই সেকেন্ড ফ্লোরে বারবার কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যেমন ধরুন শর্ট সার্কিট লেগে একবার আগুন লাগতে বেঁচে যায়, আর যেটা একটা ঘটনা ঘটে। আর একবার যেটা ঘটে সেটা হচ্ছে যে পুরো কলের যে লাইনের যে পাইপ, সেই পাইপ ফেটে গিয়ে প্রত্যেকটা, মানে সেকেন্ড ফ্লোরের 4টে যে রুম, 4টে বাথরুমই কিন্তু মানে প্রচণ্ড রকমভাবে জল পড়ে পুরো ভেসে যাচ্ছিল। এবং যখন লোক ডাকা হয়, যখন সে বলছে যে এইভাবে পাইপ তো ফাটে না, এটা তো পাইপ ফাটার এভাবে কথা নেই, বলছে কেউ ইচ্ছে করে পাইপটা ফাটিয়ে দিয়েছে। তো এরকম নানান সমস্যা আসতে থাকে। তো সেই সমস্যার জেরে ওরা বাধ্য হয় পুরো সেকেন্ড ফ্লোরটাকে, মানে একদম ওরা বাদ দিয়ে দেয়, পুরো যাকে বলে সিল করে দেয়। ওখানে একটা রুমে ওরা কিছু ভাঙা জিনিসপত্র এগুলো হোটেলের রাখতো, এবং যখনই যে স্টাফ ওর পাশ দিয়ে যেত না, সে কিন্তু ওরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ পেত, ভয়ঙ্কর, কেউ নিঃশ্বাস নিচ্ছে, খুব জোরে নিঃশ্বাস নিচ্ছে, এরকম আওয়াজ পেত। ইভেন একজন স্টাফ আর কি, সে কিন্তু ওই কোণার দিকের যে ঘরটায় ঘটনাটা ঘটেছে, সেই ঘরটার ঠিক বাইরে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল।
এবং এটা একদিন দুদিন নয়, অনেক দিনই এটা দেখা গেছে। এবং সেকেন্ড ফ্লোর যখন ওরা পুরোপুরি মানে সিল করে দেয়, পুরোপুরি ক্লোজ করে দেয় যে ওই রুমে কোনো গেস্টকে রাখা হবে না, বাকি ওপরের ফ্লোরগুলোয় রাখা হবে, তখন কিন্তু আস্তে আস্তে মানে হোটেলটার মানে বুকিং কম হতে থাকে, সেভাবে কেউ বুক করছিল না, অনেকেরই অনেক ধরনের অসুবিধে হতে থাকে। এবং যেহেতু ও যেটা লিখেছে যে ওর পিসির 2 মেয়ের মধ্যে 1 মেয়ে বিদেশে পড়তে চলে যায়, আর 1 মেয়েও মুম্বাইতে রিসার্চ করার জন্য চলে যায়। তো উনি তখন ভাবে যে এইটা রাখবো না। তো তখন ওনারা মানে হোটেলটা একটা কোম্পানিকে বেচে দেয়, এবং সেই কোম্পানি মানে তাদের অনেক জায়গায় হোটেল আছে, তারা একটা হোটেল রিসর্ট এসবই বানায়। তো ওরাও নিয়ে প্রায় 1 বছরটা ফেলে রেখেছিল, ওরাও কোনো মানে কিছু করতে পারেনি। রিসেন্ট ও যেটা লিখেছে যে এই 6 মাস হলো ওই হোটেলটা রিনোভেশনের কাজ চলছে। ওরা আরেকটু পাশেও একটা বড় একটা দোকান ছিল, তো সেই প্লটটা ওরা কিনে নিয়ে ওরা ওখানে একটা আরও বড় করে হোটেলটাকে তৈরি করছে। তো রিনোভেশনের কাজ চলছে। ও বলছে যে সেই জন্য আমি আর নামটা নিলাম না, কিন্তু ওখানকার আশেপাশের অনেকেই কিন্তু ঘটনাটা জানে। তো ভাবুন মানে এই পরকীয়ার সম্পর্কে কি করুণ পরিণতি। আর শুধুমাত্র এদেরই যে খারাপ হলো তা নয়, পুরো 2টো পরিবার কিন্তু পথে ভেসে গেল। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।